কোম্পানিটা যুক্ত হয়েছি আমরা অনলাইনে একটা আজকে প্ল্যাটফর্মে, এই খেতি বিলাহ বলে একটা কোম্পানি। এরা ওয়ান স্টপ সলিউশন ফর অল দ্য ফার্মার্স, মানে এগ্রিকালচার যাই আপনার এগ্রিকালচার নিড থাকে, যেটা আপনার দরকার ওটার জন্য কাজ করে থাকে। এরা ডিফারেন্ট সিটির ফার্মারদেরকে যুক্ত করে, একসাথে কানেক্ট করার জন্য চেষ্টা করে। আর ফার্মাররা ডিফারেন্ট যাতে ইনভেস্টরের সাথে কানেক্ট হতে পারে এটারও চেষ্টা চলে। আর আমরা ডিফারেন্ট টাইপ অফ যেই জিনিসপত্র লাগে ফার্মিং করার জন্য, ওই জিনিসপত্র কি করে জোগাড় করতে হবে, কোথা থেকে পাওয়া যাবে, ওইসব জিনিসের হেল্প করা হয়। আর আরেকটা মহত্ব জিনিস হচ্ছে যে যেই জিনিসটা যে আমরা ফার্মিং এক্সপার্টদের সাথে কি করে কানেক্ট করি, এই সেশনটাও ওই সেশনের মধ্যেই একটা, যেখানে আমরা একটা ফার্ম এক্সপার্টের সাথে কানেক্ট হব আর জানতে পারবো ডিফারেন্ট ফার্মিং কন্ডিশনস। আমার স্লাইডটা একটু আটকে গেছে, এক সেকেন্ড। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নানান রকমের প্ল্যাটফর্ম আছে এই কোম্পানির থ্রুতে, যেটাতে খেতি কেন্দ্র আছে, পুরস্কার, খেতি সামিট, কোষ, খেতি ডায়লগ, খেতি কল্যাণ। এই জিনিসটা আমরা ডিফারেন্ট প্ল্যাটফর্ম থ্রু দিয়ে করি। এক একটা প্ল্যাটফর্মের ব্যাপারে আমি যে বলতে চাই হচ্ছে খেতি কর্নার। খেতি কর্নারটা এই প্ল্যাটফর্ম বানানো হয় যেখানে ফার্মাররা নিজের প্রোডাক্টটা ডাইরেক্টলি একটা কনজিউমারকে বিক্রি করতে পারে। খেতি কেন্দ্র হচ্ছে যেখানে প্রত্যেকটা মন্ডলে আমরা আগামী কিছু সময়ের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট মন্ডলে কেন্দ্র স্থাপিত করা হবে, যেখানে মডার্ন প্র্যাকটিসেস আর লেটেস্ট টেকনোলজি নিয়ে জিনিসপত্র থাকবে, যেখানে আপনারা গিয়ে দেখতে পারেন। খেতি কল্যাণ, যেখানে ফার্মাররা ইনভেস্টরের সাথে যুক্ত হতে পারে, ইনভেস্টর যারা এগ্রিকালচারে ইনভেস্ট করার ইচ্ছুক। তারপরে আমাদের খেতি বিলাহা বলে একটা ম্যাগাজিন বেরোয়, এগ্রি নিউজ ম্যাগাজিন, যেটা নানান রকম এক্সপার্ট ভিউজ দেওয়া হয় ওটাতে। খেতি পুরস্কার বলে যেখানে যেখানে খেতির সাথে যারা মানুষ যুক্ত আছে ওদেরকে পুরস্কৃত করা হয় বা রিকগনাইজ করা হয়। তারপরে খেতি সামিট বলে যে জিনিসটা আছে, ওখানে এগ্রি মেশিনারিজ আর ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ আর অর্গানিক ফার্মিং সে বেশি দেখানো করা হয়। কেবি ডায়লগ, এই জিনিসটা একটা যে ডিফারেন্ট প্রেজেন্টেশন দেওয়া হয়, যেখানে এক্সপার্টরা আসে, নিজের রায় দেয় বা নিজের জ্ঞান শেয়ার করে। অ্যান্ড লাস্টলি খেতি কোষ, যেখানে একটা ল্যান্ড ওনার নিজের ক্ষেতকে লিজ দেওয়ার জন্য কোনো ফার্মারকে দিতে পারে। এগুলি ছাড়াও অনেক রকমের সার্ভিস আছে আমাদের, যেমনি থার্ড পার্টি সার্ভিস, ফার্টিলাইজার, পেস্টিসাইড, তারপরে মেশিনারিজ, গাইডেন্স এন্ড সাপোর্ট, স্মার্ট ফার্মিং কি করে করা যায়, সিড কোথায় পাওয়া যায়, ফার্মার ট্রেনিং কোথায় দেওয়া যায়, ইন্স্যুরেন্স কি করে নেওয়া যায়, মার্কেট প্লেস খুঁজে দেওয়া, ফাইন্যান্সিং করে দেওয়া। এবার আসি কেবি ডায়লগে। কেবি ডায়লগ আপনাদের নানান রকমের ল্যাঙ্গুয়েজে আমাদের এক এক করে হচ্ছে, প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে আমরা ট্রাই করছি ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে করার। এটাতে তেলুগু আছে, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, মারাঠি, তামিল, গুজরাটি ল্যাঙ্গুয়েজে কেবি ডায়লগ হয়। নানান রকম এক্সপার্ট আছে আমাদের যারা যুক্ত হয় এই কেবি ডায়লগে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফারেন্ট এক্সপার্ট যারা ডক্টরেট আছে বা প্রফেসর্স, অন্য অন্য ইউনিভার্সিটির প্রফেসর্স, ডক্টরেট, আর অনেকগুলি কেবি ডায়লগ হয়ে চলেছে। এবার আসি আজকের সেশনের উপরে, যেটা আমরা করছি জুমতে। আর আমাদের এক্সপার্ট আছেন ডক্টর সত্যব্রত ঘোষ। উনি আজকে বলবেন অর্গানিক মাশরুম কি করে কাল্টিভেট করা যায় গরমের দিনে, গ্রীষ্মকালে যেটা প্রবলেম হয় মাশরুম কাল্টিভেশনে, ওই প্রবলেমটার ব্যাপারে উনি বলবেন আর ওটার সলিউশন দেবেন। বেশি টাইম না নিয়ে আমি নেক্সট ডক্টর সত্যব্রত ঘোষকে আমন্ত্রিত করব। ধন্যবাদ মিঠুন। এই খেতে এই ভালো বা এই যে সংস্থাটা নতুন করে এরকম একটা প্রোগ্রাম শুরু করেছে, এবং এটার মাধ্যম দিয়ে যে আমরা একদম গ্রাম থেকে গ্রামে একদম প্রত্যন্ত ফার্মারদের সঙ্গে আমরা যুক্ত হতে পারছি, এবং আমাদের যে সীমিত জ্ঞান যেটুকু আমরা পড়াশোনা করে শিখেছি সেটা যদি আমরা ফার্মারদের কাজে লাগাতে পারি, এটা একটা খুব ভালো উদ্যোগ। তো প্রথমে ওই জন্য খেতি বিলাকে আমরা আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং শুভ সন্ধ্যা সবাইকে। আমি বেশি আর টাইম নেবো না, আমি প্রথমেই আমার স্ক্রিন শেয়ার করছি, পরে আমি স্টার্ট করছি। দেখা যাচ্ছে তো?
এখানে আমরা যেটা ফার্মারদের আজকে আমরা যেটা শেখাবো, আমি যেটা এখানে বলতে এসেছি সেটা হচ্ছে গ্রীষ্মকালে মাশরুম চাষ বা অর্গানিক মাশরুম চাষ। আমরা সাধারণত মাশরুম বলতে শীতকালেই বুঝি, কারণ মাশরুম চাষ করতে গেলে উইন্টার বা শীতকালে আমরা এবং পশ্চিমবঙ্গের বা গোটা ভারতবর্ষের যেরকম ওয়েদার, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদার বিশেষ করে অক্টোবর নভেম্বর মাস থেকেই আমাদের এখানে ঠান্ডাটা পড়তে শুরু করে, এবং তার জন্য আমাদের এখানে প্রচলনই আছে যে অক্টোবর নভেম্বর মাস থেকে আমাদের মাশরুম চাষ শুরু হয় এবং আপ টু জানুয়ারি টু ফেব্রুয়ারি পর্যন্ত, এই 4 থেকে 5 মাস পশ্চিমবঙ্গে মাশরুম চাষ হয়। কিন্তু এরপর যেটা হয় সেটা হলো যে বাকি 8-9 মাস সেটা হচ্ছে এখানে যেহেতু টেম্পারেচারটা অনেক বেড়ে যায়, তো যার জন্য এখানে মাশরুম চাষের সেরকম মানে অভ্যাসও নেই, মানুষ সেরকম ইন্টারেস্ট নেয়নি। তো আমরা সেটাকেই একটা চেঞ্জ করলাম যে একটা মানুষ বা একটা ফার্মার যদি সে এটাকে অ্যাজ এ জীবিকা হিসেবে গ্রহণ করে এবং বছরে 4 থেকে 5 মাস সে এটাকে তার জীবিকা হিসেবে ব্যবহার করলো, এবং তারপর বাকি 8-9 মাস তাহলে সে কি বাড়িতে বসে থাকবে বা অন্য কিছু করবে, এবং সেই যখন অন্য কিছুর সঙ্গে জুড়ে যাচ্ছে তখন আর সে এই মাশরুম চাষে ফিরে আসছে না। তার জন্য পশ্চিমবঙ্গে মাশরুম চাষে সেরকম একটা প্রচলন দেখা যায় না, এবং পশ্চিমবঙ্গের বাজারে মাশরুম যেভাবে অন্যান্য রাজ্যে বা অন্যান্য স্টেটে আমি দেখেছি প্রচলিত আছে, বিশেষ করে উড়িষ্যা, পাঞ্জাব, হরিয়ানা এসব জায়গায়, পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম ভাবে প্রচলন পায়নি। সেকেন্ডলি হলো যে মাশরুম যে চাষ করা হয় সেখানেও সাধারণভাবে লোকের খুব ধারণা কম আছে। বেশিরভাগ লোকই মাশরুম চাষ করে সেটাকে কেমিক্যাল দিয়ে, কেমিক্যাল ইন দ্য সেন্স যে খড় বা আমরা যেটাকে স্ট্র বলি, প্যাডি স্ট্র বা ধানের যে খড় যেখান থেকে আমরা যেটাকে সাবস্ট্রেট বা যেটি আমরা বেড বানাই, তো সেই খড়টাকে লোকে প্রপারলি স্টেরিলাইজ করে না, এবং সেখানে বিভিন্ন রকম কেমিক্যাল বা বিভিন্ন রকম চুন, বিভিন্ন রকম অ্যাবিস্টিন বা অনেকে অ্যান্টিবায়োটিক পর্যন্ত ইউজ করে। তো এই যে যে ধরনের কেমিক্যাল গুলো মেশানো হয় তাতে লোকের তখন যে সেই থেকে যে মাশরুমটা তৈরি হয়, সেই মাশরুমটা আমাদের শরীরের জন্য বিশেষভাবে ক্ষতিকর। কারণ যে আমরা যখন কোনো কেমিক্যাল দিয়ে খড়টাকে স্টেরিলাইজ করছি, তো সেই খড়টার মধ্যে কেমিক্যাল গুলো এবং হেভি মেটাল চলে যাচ্ছে, এবং সেখান থেকে যখন তার মধ্যে আবার ফ্রুট বডি আসছে বা মাশরুম তৈরি হচ্ছে, তো সেই কেমিক্যাল বা সেই হেভি মেটাল গুলো মাশরুম মধ্যে চলে আসে। তাহলে আমরা প্রথমত লোককে মাশরুম খেতে কেন বলি? শরীরে ভালোর জন্য। মাশরুমের মধ্যে অনেক গুণাগুণ আছে, মাশরুমের মধ্যে মেডিকেল বেনিফিট আছে, হেলথ বেনিফিট আছে। তো যতই যাই থাকুক, কিন্তু আমাদের যে প্রসেসের কারণে এই যে কেমিক্যাল বা এই যে হেভি মেটাল গুলো যদি মাশরুমের মধ্যে চলে যায়, সেগুলো যদি আমরা খাই এবং এটা যদি দীর্ঘদিন ধরে আমরা যদি মানে ইউজ মানে খেতে অভ্যস্ত থাকি, তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে, এবং সেটা যার যেরকম ভাবে কিডনি স্টোন হতে পারে, বড় কিছু হলে ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো আমাদের ওই জন্য ফার্স্ট লক্ষ্য ছিল যে আমরা লোককে শেখাবো যে অর্গানিক পদ্ধতি, জৈব পদ্ধতিতে মাশরুম চাষ, যার জন্য আমার স্লাইডে ফার্স্ট এতেই আছে যে আমরা কোনো কেমিক্যাল দেবো না, কোনো পেস্টিসাইড দেবো না, আমরা শুধু যেটুকু খড়ের মধ্যে যেটা আছে সেটাকে নিয়েই আমরা প্রপার পদ্ধতিতে বা জৈব পদ্ধতিতে আমরা মাশরুম চাষ করবো। তো মাশরুম সম্বন্ধে বলতে গেলে ফার্স্ট মাশরুম হচ্ছে একটা ছত্রাক, ঠিক আছে? তো উপকারী ছত্রাকের মধ্যে আবার ভাগ আছে, কিছু উপকারী ছত্রাক আছে, কিছু অপকারী ছত্রাক আছে। যেগুলো আমরা উপকারী ছত্রাক মানে আমরা এডিবল ছত্রাক বা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি, সেগুলোকে আমরা উপকারী ছত্রাক বলি। এবং এই ছত্রাকগুলোর মধ্যে বিভিন্ন রকমের তার উপকারী গুণ বা তার মধ্যে যেসব কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা শর্করা এই যে জিনিসগুলো থাকে, এবং ভিটামিন থাকে, মিনারেল থাকে, নিউট্রাসিউটিক্যাল কিছু কম্পোনেন্ট থাকে যেগুলো আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তো এগুলো আমাদের শরীরের মধ্যে খুব উপকার। তো এই জন্য মাশরুমকে আমরা খেতে বলি, এবং ডাক্তারের দিক দিয়েও এখন আস্তে আস্তে প্রমোট করছে, এবং বিশেষ করে করোনার পর থেকে মানুষের মধ্যে, বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি, যে পশ্চিমবঙ্গে একটা মাশরুমের প্রতি সাধারণ মানুষের একটা অ্যাওয়ারনেস বেড়েছে, এবং বাজার থেকে মাশরুম কেনার প্রবণতাও বেড়েছে, যার জন্য আস্তে আস্তে মাশরুম চাষের একটা মানে লোকের প্রবণতা বাড়ছে, এবং মাশরুম বাজার থেকে কিনতেও লোকে যাচ্ছে। তো মাশরুম চাষের যেটা মেন সুবিধা সেটা হলো যে মাশরুম, তো যেহেতু আমি বলেই দিলাম যে এটা একটা ফাঙ্গাস বা এটা একটা ছত্রাক। তো আমরা নর্মালি ছত্রাক বলতে বুঝি বর্ষাকালে বিভিন্ন জলা জায়গায় বা কম, যেখানে রোদ উঠছে না, বাড়ির দেওয়ালে বা খড়ের গাদায় এরকম জায়গাগুলোতে হয়। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে ছত্রাক বা এই ফাঙ্গাস হওয়ার জন্য বা মাশরুম হওয়ার জন্য সেরকম কোনো সূর্যালোকের প্রয়োজন হয় না, একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার বর্ষাকালের মতো এরকম। তো এইটাই হচ্ছে আমাদের সুবিধা, যে মাশরুম চাষ করতে গিয়ে যেটা আমাদের সুবিধা হবে পরবর্তীকালে। মাশরুমের মধ্যে কিছু ইয়ে থাকে, কম্পোনেন্ট থাকে, যেগুলো আমি বলছিলাম যে পলিস্যাকারাইড, প্রোটিন, ফাইবার, ভিটামিন,
এগুলো তো থাকে। এবং পলিস্যাকারাইড বলতে যেটা আমরা বলি শর্করা। আমরা খাবারের মধ্যে শর্করা থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে। এই ৩ টে কম্পোনেন্ট নিয়ে যেকোনো খাবার তৈরি হয়। এমন কোনো খাবার নেই যে এই ৩ থাকে না। এবারে কোনটা বেশি থাকে, কোনটা কম থাকে। আমরা নরমালি সাধারণ মানুষ মাশরুম খেতে বা মাশরুম সম্বন্ধে আইডিয়া আছে যে মাশরুমে প্রচুর প্রোটিন থাকে। ডেফিনিটলি প্রোটিন থাকে। কিন্তু যে প্রোটিনও থাকে তার থেকে কার্বোহাইড্রেট অনেক বেশি থাকে বা শর্করা অনেক বেশি থাকে। কিন্তু সেই শর্করার একটা উপকারিতা আছে যে সেই শর্করা খেলে আমাদের ডায়াবেটিস বা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে না। এটাই হচ্ছে সুবিধা। তো তাহলে কি হলো যে মাশরুমের মধ্যে এমন একটা ধরনের কার্বোহাইড্রেট যেটাকে আমরা অলিগোস্যাকারাইড বলি বা তার পার্টিকুলার নাম যদি আমরা বিটা গ্লুকান বলি, সেই শর্করাটা আমরা যদি খাই আমাদের শরীরের ডাইজেস্ট হয় না। ডাইজেস্ট হতে গেলে যে আমাদের যে এনজাইম থাকে সেটা দিয়ে হয় না। আমাদের শরীরের যে পেটে বা আমাদের গাটে যে ব্যাকটেরিয়া থাকে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তারা ওটা ডাইজেস্ট করতে পারে এবং সেটা ডাইজেস্ট করে তার উপকারিতা আমরা পাই। যার জন্য ডাইরেক্ট আমাদের ব্লাডে ওই কার্বোহাইড্রেটটা আসে না বা শর্করাটা পাই না। প্রোটিন তো থাকেই। প্রোটিন প্রায় 30 to 40% পর্যন্ত থাকে। ফাইবার থাকে এবং কিছু ভিটামিন যেগুলো নরমাল সোর্স এ থাকে না যেটা মাশরুমের মধ্যে থাকে যেমন ভিটামিন ডি এটা একটা খুব ভালো সোর্স এবং তার সঙ্গে কিছু ট্রেস এলিমেন্ট থাকে যেগুলো এখনকার দিনে আমাদের মহিলাদের বিশেষ করে প্রত্যেকেরই দেখবেন যে 30-35 পেরোলেই বিভিন্ন রকম মানে আর্থ্রাইটিস, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা দেখবেন উপর দোতলায় উঠতে পারছে না বা ঘাটে নামতে পারছে না। বিভিন্ন রকম সমস্যা। তো এইটার একমাত্র কারণ হচ্ছে আমাদের মিনারেল। আমরা যে ধরনের বাঙালিরা খাবার খেয়ে অভ্যস্ত হয়েছি বা এখন আমরা খাই, সেখানে আমাদের ক্যালসিয়ামের ভীষণ অভাব থাকে খাবারে। তো সেই ক্যালসিয়ামের কারণের জন্য আমাদের হাড় শক্ত হচ্ছে না বা হাড় সেরকম মজবুত হচ্ছে না। যার জন্য আমরা 30-35 পেরোলেই আমাদের হাড়গুলো দুর্বল হয়ে যাচ্ছে এবং সেখানে আর্থ্রাইটিস শুরু হচ্ছে। তো মাশরুম যদি আমরা এরকম যদি একটা রেগুলার বেসিস এ আমাদের ফুড হ্যাবিট এর সঙ্গে বা আমাদের খাবারের খাদ্যাভ্যাসের মধ্যে যদি আনতে পারি, এট লিস্ট সপ্তাহে ২ থেকে ৩ দিন যদি আমরা খাই বা একদিনও যদি খেতে পারি, তাহলে এই যে মাশরুমের মধ্যে যে ট্রেস এলিমেন্ট বা এরকম যে যেগুলো আমাদের মিনারেল গুলো যেগুলো আমরা মানে এইরকম ফসফরাস বললাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এই ধরনের যে মিনারেল গুলো যেগুলো আমরা অন্য সোর্স থেকে পাই না বা যেগুলো খুব কম পরিমাণে থাকে সেগুলো আমাদের মাশরুমের মধ্যে থেকে পেতে পারি। তো আল্টিমেট মাশরুম আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকার। এছাড়াও দেখবেন যে আমরা যখন কোনো কারো যদি ডাইজেশন এর প্রবলেম থাকে বা আমরা যখন ডক্টরের কাছে যাই, ডক্টর নরমালি কি বলে? একটা করে সকালবেলা গ্যাসের ওষুধ দিয়ে দেয়। দিয়ে বলেন এটা খালি পেটে খাবেন। সে ওমরাপ্রাজল হোক বা ওমেস গ্রুপের কোনো এখন প্যান-ডি, প্যান-40 বিভিন্ন রকম হতে পারে। এবং তার সঙ্গে কি দেয়? একটা দেখবেন টনিক দেয়। তো সেটা হচ্ছে যে আপনি যদি দেখবেন তো ওটা একটা অ্যাকচুয়ালি একটা ফাঙ্গাস এনজাইম থাকে। ঠিক আছে? ওটা অ্যাসপারজিলা থেকে তৈরি হয়। যে অ্যামাইলেজ। যে আমরা যখন খাবার খাচ্ছি তারপরে ওই টনিকটা খেয়ে নিলে আমাদের এনজাইম বা ওই যে আমাদের ডাইজেশন এ সুবিধা করে। তো মাশরুমের মধ্যে itself এরকম এনজাইম থাকে যেগুলো আমাদের মধ্যে ডাইজেশন এর সুবিধা করে। তো আমরা যদি খাবারের মধ্যে দিয়ে যদি মাশরুমটাকে খাই তাহলে আমাদের বাকি হজমের জন্য এটা উপকার। তো এইটাই আমার বক্তব্য যে আমরা মাশরুমটাকে আস্তে, আস্তে আমাদের যে রেগুলার ফুড হ্যাবিট এর একটা অন্যতম আইটেম হিসেবে আমরা গ্রহণ যদি করতে পারি, আমাদের আস্তে, আস্তে তাহলে আমাদের শরীর এবং স্বাস্থ্য দুটোই আমাদের এর থেকে লাভ হবে। এবার হচ্ছে মাশরুম কেন এত জনপ্রিয়? আমি যে প্রশ্নেই বলছিলাম যে মানুষের মাশরুমের জনপ্রিয়তার কারণই হচ্ছে ফার্স্ট যে মানুষ মাশরুম খেতে সুস্বাদু ডেফিনিটলি এবং মাশরুমের মধ্যে রোগ নিরাময়ের যে ক্ষমতা সেটা আছে। তো সেটা আরো বেশি ভাবে প্রকাশ পেয়েছে করোনার পর। আমরা করোনার সময় দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ আমার পাশের বাড়ির মানুষ এবং আমার বাড়ি প্রত্যেকেই আমরা একে অপরের করোনা দিয়ে আক্রান্ত হয়েছিলাম। কেউ টেস্ট করেছি, কেউ হয়নি। কারোর হয়তো বেশি সিভিয়ার অ্যাটাক হয়েছে, কারোর কম হচ্ছে। তো এর মধ্যেই যে এই যে কারোর কম, কারোর বেশি, কেউ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ হয়তো মারাও গেছেন। এর কারণ হচ্ছে আমাদের ইমিউনিটির একেকজনের একেকটা বডির উপর ডিপেন্ড করে। তো এই ইমিউনিটির জন্য মাশরুম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন এবং এই মাশরুম যদি আমরা রেগুলার বেসিসে খাই আমাদের বডির যে ইমিউনিটি রেগুলেশনে কন্ট্রোল করে। তো আমরা এটাকে বলতে পারি যে এছাড়া আমাদের যে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট বা আমাদের বডির যে আজ বললাম যে কোলেস্টেরল বলুন, ডায়াবেটিস বলুন, হার্ট হাই প্রেশার বলুন বা কি বলবো হার্টের রোগ বলুন, তো এইগুলো প্রত্যেকটাকে আপনি যদি কন্ট্রোলে রাখতে চান তো মাশরুম আপনি আরামসে মানে খেতে পারেন এবং এটা আমি বলছি বলে নয়, এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে এস্টাবলিশ এবং এর উপর প্রচুর কাজ হয়েছে। বহু লোক বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করে গেছে। বিভিন্ন মাশরুমের কার কি উপকারিতা, কার কি খেলে উপকার হয় সমস্ত কিছু। তো কোনো মানুষ যদি চায় মাশরুমের সম্বন্ধে জানতে সে যদি ইন্টারনেটে সার্চ দেয় তাহলেই সে তার ইনফরমেশন পেয়ে যাবে। এরকম নয় যে আমি বলছি বলেই যে শুনতে হবে বা আমি বলছি মানেই যে ঠিক, একদমই নয়। ২ নম্বর হচ্ছে চাষের জন্য অনুকূল ব্যবস্থা। আমরা জানি যে যেকোনো ধান চাষ, গম চাষ, সবজি চাষ যাই করতে যান একটা মাঠ লাগে এবং সেটা একটা বড় জায়গা লাগে। ধরুন আপনি যদি একটা ধান চাষ করতে যান তাহলে তো আপনার ২ বিঘা, ৩ বিঘা, ৫ বিঘা এরকম একটা জায়গা। তো ২ বিঘা, ৫ বিঘা জমিতে যে চাষ করতে যাওয়া তার জন্য একটা আপনার জায়গা, খরচা, ম্যান পাওয়ার
বা লোকজন, যেটা চাষ করতে গেলে আজকাল তো খুবই অসুবিধা, কারণ আপনি লোকজন পাচ্ছেন না, এবং দেখছেন তো কিরকম ভাবে লোকজনের যে অভাব, আপনি ধান কাটার লোক পাচ্ছেন না, ধান রোয়ার সময় লোক পাচ্ছেন না, তো এরকম বিভিন্ন সমস্যা। এবং তার মধ্যে এই যে এখন এবছর যে ওয়েদার গরমে, এবছর তো লোক মানে মারাত্মক অবস্থা, যারা চাষ করছেন মাঠে গিয়ে তো বুঝতেই পারছেন কিরকম অবস্থা। কিন্তু মাশরুমের ক্ষেত্রে এটাই একটা সুবিধা, যে দেখুন যে আপনি মাশরুম যদি চাষ করতে চান, আপনি 10x10 ঘরেও করতে পারেন, বা আপনি যদি চান তার থেকে একটু বড় করতে চান, এটা হচ্ছে ডিপেন্ড করছে আপনি মাশরুমটাকে কোন ভাবে বা বিজনেসটাকে আপনি কিভাবে চাইছেন। আপনি যদি 2000 টাকা ইনকাম করতে চান, তাহলে তার মতো করেও করতে পারেন। আবার যদি আপনি 2 লাখ টাকা ইনকাম করতে চান, তাহলেও আপনি করতে, এটাই হচ্ছে তার সুবিধা, যে অন্য কোনো সবজি, অন্য কোনো ধান, অন্য কোনো ধরুন ফ্রুটস, ভেজিটেবল, বা কোনো, ধরুন আপনি আম 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 বাগান লাগিয়েছেন, তো আম গাছ লাগানোর পর আপনার মিনিমাম ফল পেতে আপনার মিনিমাম লাগবে কম করে 5, তারপর আপনি সেখান থেকে ফল পাবেন, তারপর বিক্রি করবেন। কিন্তু মাশরুমের ক্ষেত্রে এটা আরেকটা সুবিধা, যেটা এত কম সময়ের মধ্যে আপনি সেই ফলটা পাচ্ছেন বা ফলনটা পাচ্ছেন। যেমন ধরুন আমি যদি আজকে 27 এপ্রিল যদি আমি আজকে মাশরুম বসাই, তাহলে আমি ফার্স্ট আমার ফলনটা পাবো 27 মে, বা কাছাকাছি 30 দিনের মাথায়। তাহলে যে 1 মাসের মধ্যে একটা গাছ লাগিয়ে তার থেকে ফসল পাওয়া, এটা কোনো ফলের বা ফসলের ক্ষেত্রে সম্ভব নয়। যে আপনি যে কোনো বলুন, সেই যে আপনি ধান বলুন, ধানে মিনিমাম 4 থেকে 6 মাস লাগে। আপনি যদি কোনো ফলের নাম বলেন, সেখানে 2 থেকে 3 বছর লাগে। আপনি যদি আদার্স অন্য কিছু বলেন, সেখানেও অন্তত মিনিমাম 4 থেকে 5 মাস লাগে। তো এরকম মাশরুমের মতো এত তাড়াতাড়ি কোনো ফসল নেই যেটাকে আপনাকে 1 মাসের মধ্যে রিটার্ন দেবে। 3 নম্বর হচ্ছে আর্থিক সুবিধা। আর্থিক সুবিধা হচ্ছে যে এইটা যে মাশরুম চাষ করতে গেলে, ধরুন একটা ধান চাষ করতে গেলে 1 বিঘা জমিতে চাষ করতে গেলে আপনার 15,000 টাকার মতো টাকা লাগে। লোকজন, সার, বীজ, তার কেমিক্যাল, এসব করে আপনার দেখবেন। এবং তাহলে কি হচ্ছে যে আপনি যদি এখন 4 বিঘা জমি করেন, চাষ করতে চান, আপনার 60,000 টাকা লাগে। কিন্তু এখানে আপনার মজা, এবং শুধু 60,000 টাকা থেকে আপনি 4 বিঘা জমিতে যদি চাষ করেন ধান, দেখবেন আপনার যখন চাষ হয়ে আপনার ধান যা উৎপাদন হলো, খরচাপাতি বাদ দিয়ে পার বিঘা থেকে আপনার ম্যাক্সিমাম 5 থেকে 6 হাজার টাকা, ভালো যদি চাষ হয় বা ফলন যদি সে বছর হয়, তাহলে 10,000 টাকা আসে। তাহলে আপনার 4 বিঘা থেকে আপনার মাত্র 40,000 টাকা অন্তত 6 মাসে আপনি দেখতে পাচ্ছেন, এবং ওরকম পরিশ্রম করে, ঠিক আছে, যেটা খুব ভালো ফলন হয়। না তো আপনার ওই 15-20 এরকম। মাশরুমের ক্ষেত্রে দেখুন, আপনার যদি 2,000 টাকা নিয়ে নামেন, তাহলেও আপনি করতে পারেন। আবার আপনার যদি 10,000 টাকা থাকে, তাহলেও আপনি করতে পারেন। আবার যদি আপনার যদি 2 লাখ টাকা থাকে, তাহলেও আপনি করতে পারেন। এবং শুধু তাই নয়, আপনাকে বলতে পারি, একটা বেড আপনার তৈরি করতে বা প্রস্তুত করতে আপনার খরচা হয় মোটামুটি 50 টাকা। আর আপনি বাজারে সেই বেড থেকে যে মাশরুমটা পান, আপনার খুব কম করে হলে 1 থেকে 1.5 কিলো, এবং যেটা বাজার মূল্য প্রায় 150 থেকে 200 টাকা। তাহলে আপনার খরচা হচ্ছে দেখুন 50 টাকা থেকে 60 টাকা, আপনি বিক্রি করছেন সেটা 150 থেকে 200 টাকা, তাই মিনিমাম 3 গুণ আপনার। তো আপনি আমাকে একটা জিনিস বলুন, যে এরকম এত মানে 3 গুণ বা 3 গুণের বেশি লাভজনক এরকম ফসল আপনার যদি কোনো জানা থাকে, আমাকে জানাবেন অবশ্যই, তাহলে আমি জানবো। কিন্তু আমার মনে হয় মাশরুম সেই জন্যই এত পপুলার, বা এই জন্যই আমরা তাকে শেখাচ্ছি বা জানাচ্ছি, যে মাশরুমের মতো লাভজনক ফসল এখন এই মুহূর্তে কিছু নেই। এবং 4 নম্বর হচ্ছে বাজার চাহিদা। বাজার চাহিদা হচ্ছে যে মাশরুম বাজারে আমাদের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল আমি বলতে পারি, আপনারা যে লোকালে থাকেন, বা কেউ বর্ধমানে থাকেন, কেউ হুগলি থাকেন, কেউ খড়গপুরে থাকেন, কেউ মেদিনীপুরে থাকেন, যে যেরকম জায়গায় থাকেন, পুরুলিয়ায়, তো দেখবেন বাজারে প্রতিদিন মাশরুম পাওয়া যায়। আপনি হয়তো আপনার বাড়িতে কোনো লোক এসছে, আপনি তার জন্য হয়তো ভাবলেন যে ঠিক আছে, আজকে আমি আমার যে আত্মীয় এসছে বা গেস্ট এসছে, তাকে আমি আজকে মাশরুম খাবো। আপনি বাজারে গেলেন, কোনো গ্যারেন্টি নেই যে আপনি মাশরুম পাবেন না। কিন্তু আপনি যদি বাকি যে কোনো আইটেম বলুন, সে চিকেন হোক, মাটন হোক, অন্য কিছু সবজি হোক, মিষ্টি হোক, যাই হোক, এটা কিন্তু আপনি নির্দিষ্ট মানে ভাবলে আপনি পাবেন শিওর। কিন্তু মাশরুম পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে মাশরুম চাষ করে না, লোকে সেটা জানেই না। তো এই জন্যই বলছি, মাশরুম কিন্তু মার্কেটে ডিমান্ড আছে। তো কেউ যদি এটাকে বিজনেস মোডে বা বিজনেস ওরিয়েন্টেড ভাবে এটাকে চালনা করতে পারে, বা কেউ যদি শুরু করতে পারে, তাহলে কিন্তু তার ভীষণ ভাবে লাভজনক আছে। এবং আমার জানা, আমার সঙ্গে যারা যুক্ত আছে, এরকম কয়েকজন ফার্মার, যারা মোটামুটি পার ডে 1 কুইন্টাল করে মাশরুম সেল করছে। তো এবার হচ্ছে আপনারা কিরকম ভাবে করবেন, সেটা আপনাদের ব্যাপার। এবং যে যেরকম ভাবে ফার্স্ট হবে, আমি এটাই বলবো প্রথমে, যে যেটা শুরু করবেন, প্রথমে বাজারটাকে আগে ধরবেন, বাজারটাকে অ্যানালাইসিস করবেন, আপনার লোকাল মার্কেট কিরকম ডিমান্ড আছে, আপনি কোথায় কোথায় প্রথমে ছোট করে শুরু করবেন, তারপর আস্তে 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 আপনার ডিমান্ড অনুসারে বাড়াবেন। এটা একটা হর্টিকালচার, ন্যাশনাল হর্টিকালচার বোর্ডের সমীক্ষা। তো সেখানে আমরা দেখাচ্ছি, দেখুন যে বিভিন্ন রাজ্যের নাম আছে, এবং তারা এটা 19-20 মনে হয়, তো তার আগের এটা রিপোর্ট। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, কেরালা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, এরা সব আছে। কিন্তু দেখুন, এটাই আমার দুঃখ যে এখানে ওয়েস্ট বেঙ্গলের কোনো নাম নেই। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সেভাবে মাশরুম জাতে অত প্রচলন নয়, বা মাশরুম আমাদের পশ্চিমবঙ্গে অত এখন প্রচলিত নয়। তার দুটো কারণ আমি মানে ভেবেছি কারণ। সেটা 1 নম্বর কারণ হচ্ছে যে আমাদের যে খাদ্যাভ্যাস বাঙালিদের, সেটা হচ্ছে মাছ মাংস খেয়ে অভ্যস্ত। তার জন্য আমরা মাশরুমটাকে অতটা আর গ্রহণ করিনি, বা আমরা অত ভাবিনি। যেহেতু আমরা মাশরুম
অন্য সোর্স থেকে আমরা প্রোটিন পেয়ে যাচ্ছি, প্রোটিনের সোর্স আছে এই জন্য। কিন্তু এখন আস্তে আস্তে দিন আসছে বা দিন মানুষ ডাক্তার-ফাক্তার বা যারা একটুখানি মানে হেলথ কনসিয়াস হচ্ছে, বা কারণ এখন মাছ, মাংস এমন ভাবেই তৈরি হচ্ছে, ইনজেকশন দিয়ে তাকে ইয়ে করা হচ্ছে, গ্রোথ করানো হচ্ছে, হরমোন দেওয়া হচ্ছে, যেগুলো আমাদের হিউম্যানের জন্য খুব ক্ষতিকর। কারণ হিউম্যান এবং যে আমরা অ্যানিমাল গুলো খাচ্ছি, কারণ দুটোই অ্যানিমাল, তো তাদের যে রোগ অসুখগুলো আমাদের শরীরের মধ্যে আরো তাড়াতাড়ি আসার চান্সেস থাকে। সেই কারণে এখন আস্তে আস্তে লোক ভেজের দিকে হচ্ছে বা ভেজ খেতে পছন্দ করছে। তো মাশরুম এমন একটা জিনিস যেটা যদিও প্লান্ট বা অ্যানিমালের কোনোটাই কিংডম না, এটা একটা মানে আলাদা কিংডম, এটাকে আমরা ছত্রাক বলছি, কিন্তু তবুও আমরা এটা প্লান্টের মধ্যে ধরি এবং এটাকে আমরা ভেজ হিসেবে কনসিডার করি। তো তার জন্যই যারা ভেজ খান বা যারা ভেজ খেতে অভ্যস্ত, তারা মাশরুমটাকে বিশেষ করে গ্রহণ করেন এবং তারা পছন্দও করেন এবং তারা মাশরুম খান। এবং পশ্চিমবঙ্গে তার জন্য আস্তে আস্তে এখন যারা ননভেজ আস্তে আস্তে ছাড়ছে, ননভেজ খেতে পছন্দ করছে, তাদের মধ্যে একটা আগ্রহ বাড়ছে মাশরুম খাওয়ার। তো তাহলে দেখুন, আমরা যদি চাই এই যে বিভিন্ন রাজ্যের যে উৎপাদন সমীক্ষা, যেটা একটা হর্টিকালচার বোর্ড থেকে আমরা পেয়েছি, তো যদি আমাদের নেক্সট 2-4 বছর 5 বছর যেটা একটা টার্গেট নিই, তাহলে পশ্চিমবঙ্গের নামও আমরা এই টেবিলে আনতে পারবো। কিন্তু তার জন্য আপনাদের প্রত্যেককে একটা নিতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে, এবং যে আমরা করবোই। এবং তার সঙ্গে এইটা যদি আমরা করতে পারি, দেখবেন তাহলে প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা বাড়ির মহিলা এবং তার সেখান থেকে বিভিন্ন যারা ইয়াং, যারা অন্যান্য কাজকর্মের সঙ্গে যুক্ত নয়, তারা তাদের একটা জীবিকা হিসেবে এটা গ্রহণ করতে পারে। এবং এখান থেকে আমি বলতে পারি যে মিনিমাম যদি ঠিকঠাক করতে পারে, একটা লোক মাস গেলে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম আরামসে করতে পারে। এবং কিভাবে করবে সেটা আমি বলছি। তো এগুলো আমি অলরেডি বলে দিয়েছি যে মাশরুমের পুষ্টিকরী মূল্য আছে। এগুলো মাছ মাংসের যারা খায় তাদের বিকল্প হিসেবে আমরা ইউজ করছি। এটা হজম করতে সুবিধা, বা আমরা যখন রেস্টুরেন্টে যে আমরা স্যুপ, বিভিন্ন আইটেম খেয়ে অভ্যস্ত, বা তো আস্তে আস্তে মাশরুমের মানে প্রচলন বাড়ছে বা খাওয়ার অভ্যাস বাড়ছে। এবার একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে বিষাক্ত মাশরুম আমরা চিনবো কি করে? কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে সাধারণ মানুষ আমরা যারা, তো মাশরুম সম্বন্ধে আর একটা মানুষের ভয়ের কারণই হচ্ছে যে মাশরুম অনেকে খেতে চান না, দেখবেন কারণ হচ্ছে তার একটা ফোবিয়া আছে যে মাশরুম যে ভালো কি খারাপ আমি চিনবো কি করে। কারণ অনেক সময় দেখা যায় যে এইসব আমাদের আশেপাশে খড়ের গাদা, পুকুরের ধারে বা এরকম জায়গায় মাশরুম হলো, সেই মাশরুমটা তুলে নিয়ে চলে এলো, এবং সেই মাশরুমটা এডিবল মাশরুম কি খাদ্যজাত মাশরুম কি এটা পয়জনাস মাশরুম, সেটা আমরা চিনি না। তো অনেক সময় কি হয়, যারা বাজারে দেখবেন আমাদের বয়স্ক মহিলারা ওরকম মাশরুম নিয়ে ঝুড়ি নিয়ে বসে বললো, এবার সে হয়তো সেই ভালো মাশরুমের মধ্যে যদি দু একটা খারাপ মাশরুম রয়ে যায় বা বিষাক্ত মাশরুম রয়ে যায়, এবং সেটা যদি আমরা খাই, এরকম দেখা গেছে যে মাশরুমকে শরীর খারাপ হয়ে গেছে লোকের, এবং এটা এতটাই পয়জন যে অনেক সময় এটা প্রাণহানিকর হতে পারে, যে মারাও যেতে পারে মানুষ। কিন্তু এবার কি হলো, সাপোজ ধরুন কোনো কারণে একটা বাড়িতে এরকম মাশরুম খেয়ে তার হয়তো বাড়িতে 4-5 জন যে ছিল শরীর খারাপ হয়ে গেল। এইবার আমি যখন নেক্সট টাইম ভাববো, তো আমি তো নিজে মাশরুম খাবোই না, উল্টে আমি আস্তে আস্তে লোককে বলবো যে জানিস আমার মাশরুম ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল, তো বাপ রে বাপ মাশরুম খাস না মাশরুমের, তো এই করতে করতে আমি আমার পাশের লোক করতে করতে দেখা যাচ্ছে মাশরুমের প্রতি একটা ফোবিয়া তৈরি হয়ে যাচ্ছে সারাউন্ডিং। এবং তাতে কি হচ্ছে, যে মাশরুমটা কিন্তু যে খারাপ খেয়েছিলাম সেটা আমি আর লোককে বললাম না, আমি বোঝাতে পারলাম না, উল্টে আমি বললাম সব মাশরুম খারাপ হয়ে গেল। তো মাশরুম সম্বন্ধে ফোবিয়া, তো সেই জন্য আপনাদের বলছি ফার্স্ট মাশরুমকে চিনতে হবে, কোন মাশরুমটা ভালো কোন মাশরুমটা বিষাক্ত সেটা বুঝতে হবে। এবং আরেকটা মাথায় রাখবেন যে বাজারের কোনো খোলা মাশরুম আমরা কিনবো না। প্যাকেট যেগুলো যারা ফার্মে তৈরি করছে, oyster মাশরুমের মধ্যে বাটার মাশরুম অলরেডি প্যাকেটে বিক্রি হয়, আমরা শপিং মলে পাই বা ইয়েতে পাই, ঠিক আছে। তো oyster মাশরুম বা ঝিনুক মাশরুম যেটা বলি, সেই মাশরুমটা যারা প্রপারলি ফার্মাররা চাষ করে, তারা দেখবেন সেটাকে প্রপারলি প্যাকেট করে করে বিক্রি করে। আর যদি এরকম ঝুড়ি করে বা নর্মাল কেউ তুলে নিয়ে চলে এলো, তারা কি করে, হঠাৎ করে কোথায় মাশরুম হয়েছে তুলে নিয়ে চলে এলো, বিক্রি করে যা পেলাম পেলাম। তো সেই সব লোকের এই আসতে আমরা মাশরুম কিনবো না, কারণ তাদের মাশরুম চেনার কোনো উপায় নেই। তো আমরা নর্মাল ভাবে লোককে ওই জন্য বলে দিই যে কোনো কালার মাশরুম খাবেন না, কোনো কালার মাশরুম দেখলে কিনবেন না, কোনো কালার মাশরুম তুলবেন না। আপনার আশেপাশে ডাঙা, বাড়ির ইয়েতে, খড়ের গাদায়, বা কত ইয়েতে, জলাজমিতে, যেখানে আপনার কাছাকাছি দেখলেন মাশরুম হয়েছে, সেই মাশরুম যদি কালারফুল হয়, মানে লাল, কালো, নীল, সবুজ, হলুদ, যাই কালার হোক, সেই কালার যদি ন্যাচারাল বা প্রকৃতির নিয়মে যদি কোনো মাশরুম হয়েছে, তাহলে বুঝবেন ওই মাশরুম খাবার যোগ্য নয়। তবে আজকালকার দিনে যেগুলো ফার্মে কিছু কালার মাশরুম হয়, যেমন পিঙ্ক কালার হয়, ব্লু কালারের হয়, সেগুলো কিন্তু, বা ইয়েলো কালারের হয়, বা এগুলো কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে ওই কালচার গুলো তৈরি করা হয়েছে, এবং সেটা এডিবেল বা খাদ্যজাত বলেই সেগুলো ফার্মে তৈরি করা হয়। তো সেই জন্য আমি বলছি যে যদি ফার্ম কোনো প্যাকেট করা কালার মাশরুম পাওয়া যায় কোনো বাজারে, তাহলে আপনি খেতে পারেন, কারণ সেটা কোনো না কোনো ফার্ম থেকে এসছে। কিন্তু প্রকৃতি বা নেচারে যদি কোনো কালার মাশরুম পাওয়া যায়, বা কেউ যদি ওরকম ওপেনলি ঝুড়ি নিয়ে বসে কালার মাশরুম বিক্রি করে, তাহলে আপনারা কখনো খাবেন না, কাউকে খেতে দেবেন না।
কারণ এগুলো প্রত্যেকটাই বিষাক্ত মাছ। বোঝা গেল? এবার হচ্ছে আমাদের যে এখানে দুটো মেইন যারা আপনারা আছেন বা যারা শুনছেন এই অনুষ্ঠানটা বা এই যে ইয়েটা, তো আপনারা মেইনলি মাশরুম কাল্টিভেশন করবেন বা মাশরুম চাষ করবেন। আপনাদের মাশরুম বীজ সম্বন্ধে সেরকম কিছু জ্ঞান অর্জন করার দরকার নেই। মাশরুম বীজ যারা করবে তাদের একটা অন্য পদ্ধতি। তো মাশরুম কাল্টিভেশন এর জন্য আমরা যেটা করার সেটা আমরা বলব। এটা হচ্ছে আমাদের ল্যাব মাশরুমের। তো আমরা এখানে সিড করি। মাশরুম সিড বানাতে গেলে এগুলো যন্ত্রগুলো লাগে। এবার আপনাদের জায়গায় আসি, সেটা হচ্ছে মেইন, সেটা হলো যে মাশরুমটাকে আপনারা কিভাবে চাষ করবেন। তো আমরা জানি যে মাশরুম চাষের জন্য, আমি আগে বলেছি, মাশরুম চাষের জন্য বিশেষ কিছু লাগে না। আমাদের গ্রামে প্রতিটি বাড়িতেই মোটামুটি ধান চাষ হয়। তো প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু ধান বা খড় পাওয়া যায়, বা অনেকের বাড়িতে খড় পাওয়া না গেলেও খড় আশেপাশে কোথাও না কোথাও কিনতে পাওয়া যায়। তো মাশরুম চাষের জন্য ফার্স্ট যেটা বা প্রথম উপকরণ সেটা হলো খড়। সেই খড়টাকে আমরা প্রথমে, এখনকার দিনে আবার খড়ের একটা প্রবলেম শুরু হয়েছে দেখবেন, অনেকেই আপনারা বলবেন যে স্যার এরকম মাশরুম আমরা যে খড় পাবো, তো খড় তো এখন মেশিনে কাটা হয়েছে, জমিতেই তো পড়ে থাকে, তো তাহলে আমরা খড় তো পাচ্ছি না। তো কিন্তু আমরা তখন বলি লোককে যে দেখুন, খড় তো খড় খড় মেশিনে কাটা করে হাতেই কাটা হোক। হ্যাঁ, আমরা আগেকার দিনে হাতে কেটে যখন খড় আনতাম, সেই খড়টাকে লম্বা লম্বা দেখতে পেতাম, ঠিক আছে, তার একটা বুঝতে। এখন মেশিনে যেহেতু খড় কাটা হয়, তাই মেশিনের মধ্যেই কেটে কুটে জমির মধ্যে ফেলে আসে একটা ইয়ে করে, সেটাকে আমরা বলছি যে ওই খড়টাকে যদি আপনারা নিয়ে চলে আসেন, এনে ভালো করে শুকান, শুকিয়ে যদি ওটা কেটে ওটাকে ছোট ছোট করে টুকরো করে ওটাকে ইউজ করেন মাশরুম চাষে, তার জন্য কোনো অসুবিধা নেই। কারণ আপনার খড়ের কোনো কম্পোজিশন তো চেঞ্জ হচ্ছে না। আপনার লম্বা খড়ই থাক আর খড়টাকে মেশিনে কাটাই হোক, আলটিমেট খড় খড়ই থাকছে, তার মধ্যে যা যা কম্পোজিশন ছিল খড়ের যা যা তাই থাকছে, ঠিক আছে? এবার হচ্ছে যে খড়টাকে, এবং যখন আপনি দেখুন ওই যে জমির যে কোনো রকম ভাবে ফেলে চলে আসেন খড়গুলো, সেগুলো দেখা যায় যে আপনার জমির মধ্যে আগুন লাগিয়ে দেয়। তো তাতে আপনার বায়োডাইভার্সিটি নষ্ট হয়, ইকোসিস্টেম নষ্ট হয়, পলিউশন হচ্ছে। এবং দেখুন হরিয়ানা ফরিয়ানাতে বা দিল্লি ফিল্লি সাইডে ওই জন্য ভীষণ ভাবে একটা ধোঁয়া বা কুয়াশা বা fog সৃষ্টি হয়। তো পশ্চিমবঙ্গ সেরকম আপনারা করছেন, এখন জ্বালাচ্ছেন। সেই জন্য আমি, এটা হচ্ছে আপনাদের আরেকটা সেকেন্ড অল্টারনেট হয়ে গেল, যে এক হচ্ছে আপনার মাশরুম চাষটা তো হচ্ছে, উল্টে দেখুন আপনার জমিতে যে খড়টা পড়েছিল, যেটাকে আপনি কিভাবে নষ্ট করবেন, কিভাবে আগুন ধরাবেন, এইসবের যে ঝামেলা ছিল, সেটা আপনার থাকছে না। তার মানে আপনার ইকোসিস্টেমকে আপনি একটা সাপোর্ট দিতে পারছেন, বা একটা পলিউশনকে আপনি রোধ করতে পারছেন। তো সেই খড়টাকে আপনি যদি মাঠের মধ্যে যেটা রইলো মেশিনে কাটার পর, আপনি ওটা শুকিয়ে নিলেন, শুকিয়ে নিয়ে ভালো করে নিয়ে চলে আসবেন বাড়িতে, দিয়ে আপনি হাতে কাটুন, মেশিনে কাটুন। এখানে আমরা মেশিনে কাটার একটা ইয়ে দেখাচ্ছি, দেখুন। তো খড়গুলো মেশিনে কাটছে, যার যেটা সুবিধা আছে সেভাবে আপনি কাটতে পারেন। তো ফার্স্ট যে খড়টাকে আমরা আনলাম, এনে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি কি 2 ইঞ্চির মাপের খড়টাকে আমরা কাটবো। কাটার পর সেটাকে আমরা নেক্সট খড়টাকে আমরা প্রথম কি করব, যে কাটা খড়টাকে আমরা কোনো বড় ড্রাম হোক বা কোনো পাত্র হোক বা গামলা হোক, তার মধ্যে আমরা খড়টাকে ভিজিয়ে রেখে দেবো। সেই যে ভেজাবো খড়টা, যে ভেজানোর জন্য যে জলটা আমরা ইউজ করব, সেটা যেন সাবমার্শাল হয়, টিউবওয়েলের জল হয়, বা কোনো পানীয় জল হয়। এরকম আমরা কোনো পুকুর জল বা ডোবার জল বা নদীর জল বা এরকম কোনো খারাপ জল ইউজ করবো। যে জলটা আমরা খাই, যে জলটা আমরা মানে দৈনন্দিন জীবনে আমরা ইউজ করি, সেই জলটাকে আমরা ওই জল দিয়ে আমরা খড়টাকে ভেজাবো। নেক্সট খড়টা ধরুন আজকে আমি সকালবেলা কি কাটলাম, কেটে দুপুরবেলা আমি খড়টাকে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দেওয়ার পর সারাদিন আজকে ওভারনাইট থাকলো, মানে সারা রাত থাকলো। পরের দিন সকালবেলায় আমি ওটাকে তুলবো, এবং যখন তুলবেন তখন দেখবেন যে খড়টা একটা স্মেল ছাড়ছে, মানে একটা পচা পচা গন্ধ ছাড়বে। আর 2 নম্বর হচ্ছে, সেই খড়ের মধ্যে দেখবেন যে খড়ের জলটা একদম হলুদ হয়ে গেছে বা ব্রাউনি একটা। তো সেই জলটা ফেলে দিলে কি হয়, এতে দুটো উপকার হয়। এক হচ্ছে খড়ের মধ্যে যে এইসব কেমিক্যাল দেওয়া ছিল ধান চাষের সময়, যেসব আপনারা সার বা পেস্টিসাইড যেগুলো ইউজ করেছিলেন, সেই যে কেমিক্যাল গুলো খড়ের মধ্যে ধুয়ে ইয়ে হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। 2 নম্বর হচ্ছে খড়ের মধ্যে যে মাটি ফাটি ছিল সেটাও ধুয়ে গেল। আর 3 নম্বর হচ্ছে যে ওভারনাইট প্রায় 16-17 ঘন্টা খড়টা জলের মধ্যে ভিজলো, এটা খড়টা ওই ব্যাকটেরিয়া দিয়ে পচন হলো, তার জন্য খড়টা গন্ধ ছাড়ছে। আলটিমেট খড়টা পচন হচ্ছে বলেই তো খড়টা গন্ধ ছাড়ছে। খড়টা নরম হলো, এই যে খড়টা নরম হলো, এরপর যখন ওই খড়টা আমরা ইউজ করবো ফাঙ্গাসের জন্য বা মাশরুম চাষের জন্য, ওই খড়টা খুব সুবিধা হবে, ফাঙ্গাসের মধ্যে মাইসিরা গুলো গ্রো করতে খুব সুবিধা হবে। তো এবার ওই খড়টাকে আমরা তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমরা এবার ওটাকে একটা ঝুড়ির মধ্যে হোক বা কোনো একটা মশারি জালের মধ্যে হোক রেখে দিয়ে জলটা ঝরিয়ে দিলাম। ঝরানোর পর আমরা ঘন্টা 2 ঘন্টা জলটা ঝরিয়ে নেওয়ার পর ওটাকে এবারে আমরা মেন যেটা কাজ হচ্ছে, আমরা বলেছিলাম কি প্রথমেই, যে আমরা কি করছি, জৈব পদ্ধতিতে মাশরুম চাষ করছি, মানে এখানে আমরা কোনো কেমিক্যাল দেবো না। তাহলে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কোথাও কোনো রকম চুন, ব্যাবিস্টিন, ব্লিচিং কিছু দিচ্ছি না। আমরা কি করবো, এটাকে যার বাড়িতে যেরকম আছে, যেখানে আপনারা ধান সেদ্ধ করেন, বা যদি বড় ড্রাম থাকে বা কারো কুকার আছে, যে যেরকম লেভেলে করতে চান, তার জন্য সেইখানে আপনি
এই খড়টাকে আপনি দিয়ে জল দিয়ে সেদ্ধ করবেন। তো সেই সেদ্ধ টাইমটা, সেদ্ধ মানে কেউ যদি বেশি জল দিয়ে সেদ্ধ করেন তাহলেও করতে পারেন। তো আমরা বলি খড়টাকে কিছু ভাপানো, ধান যেমন ভাপানো হয় অল্প জল দিয়ে প্রায় 1-1.5 ঘন্টা ওরকম ভাপানো। তো ওই রকম যদি ভাপাতে পারেন তাহলে আপনাদের মোটামুটি তাহলে এটাকে স্টিম স্টেরিলাইজেশন বলে। দেখুন এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, নিচে বড় বড় ড্রামগুলো, এই ড্রামগুলোর মধ্যে খড়গুলোকে বিভিন্ন ওই যে আলুর বস্তাগুলো হয় তার মধ্যে ঢুকিয়ে এই ড্রামের মধ্যে রেখে ড্রামগুলোকে একদম প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয়েছে এবং তলায় গ্যাস সিলিন্ডার বা গ্যাসের যে ওভেন দিয়ে সেটা গরম করা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। এবং এই যে স্টেরিলাইজেশন মানে এটা যে হাফ অটোক্লেভ আপনি বলতে পারেন। তো যেমন আপনার বাড়িতে যদি প্রেসার কুকার থাকে যা কাজ হচ্ছে স্টিম স্টেরিলাইজেশন, এখানেও স্টিম স্টেরিলাইজেশন। আমাদের ঘরটাকে স্টেরিলাইজ করতে হবে, জীবাণু মারতে হবে, যে আগে থেকে যেসব ফাঙ্গাস ব্যাকটেরিয়া বা আগের যে জীবাণুগুলো আছে সেগুলোকে নির্মূল করতে হবে। করার পর 1 থেকে 1.5 ঘন্টা স্টিম করার পর আমরা বন্ধ করে দিলাম। এবার ওটা ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর ওইগুলোকে আমি খড়গুলোকে বার করে নিলাম, দিয়ে এবার আমি একটা জায়গায় রেখে দিলাম। যদি দেখলাম খড়টার মধ্যে জল আছে তাহলে আমাকে আরেকটু শুকনো করে নিতে হবে, আর যদি জল না থাকে তাহলে আমরা ওটাকে আস্তে আস্তে ইউজ করা শুরু করবো। ইউজ করার জন্য আমাদের ফার্স্ট কি করতে হবে, প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিক পিপি যেটাকে বলি আমরা, তো নর্মালি আমাদের বাজার দোকানে গ্রসারি শপে থাকে আমাদের পিপি। তো সেই পিপি গুলো মোটামুটি আমাদের সাইজ আমরা বলি যে 10 কিলো যে সাইজ থাকে সেই সাইজের পিপি কে আমরা যদি ইউজ করি তাহলে ফার্স্ট আমরা কি করব, যে খড় যে খড়টা যেটা আমরা স্টিম করলাম ঠান্ডা হলো, জল বেরিয়ে গেল, হালকা হাফ ভেজে একটা অবস্থা থাকবে। তো সেই রকম একটা খড় যখন তৈরি হলো তখন আমরা এইবার এটাকে সেই খড়টাকে নিয়ে আমরা বেড বানানো শুরু করবো। বেড বানাতে গেলে কি করতে হবে, প্রথমে মাশরুম স্পন বা বীজ লাগে। এটা আপনাকে আমি আগের স্লাইডে দেখেছিলাম যে সাদা সাদা মাশরুম বীজ, যেটাকে আমরা মাশরুম স্পন বা ওই ভালো মাশরুম স্পন বা ভালো মাশরুম বীজটা পাওয়া খুব দরকার। তো এখানে আমরা বলতে পারি যে আমরা যেমন একটা মাশরুম স্পন বীজ তৈরি করি বা আমরা করছি, আমরা লোককে সাপ্লাই দিই গোটা ওয়েস্ট বেঙ্গল। এখন আমরা মোটামুটি 6টা জেলার সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন গভর্নমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত আছি এবং বাকি প্রাইভেট অনেক ফার্মার আমার সঙ্গে নেয়। এখানেই বোকা বা যারা ফার্মাররা মানে বিশেষ করে মাশরুম ফার্মার, আমি আসার আগে আমি দেখেছি যে মাশরুম যারা বীজ তৈরি করতো বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেই টেকনোলজিক্যাল বা তাদের সেই ব্যাকগ্রাউন্ড নলেজ নেই, এবং যার জন্য তারা যে বীজগুলো তৈরি করতো তারা নিজেরাই জানে না সেটা সঠিক হেলদি বা ভালো কিনা। যদি ভালো বীজ না হয় তাহলে আপনারা যদি মাশরুম চাষ করতে যান তাহলে ফেলিওর হওয়ার চান্স থাকে 90%। এটার জন্য লোকের আর একটা সমস্যা হয় যে এই যে ভালো বীজ তৈরি করতে পারে না, এবারে সে জানেও না যে ভালো বীজ খারাপ বীজ। একটা ফার্মার বীজ কিনে নিয়ে গেল, 10টা বেড বসালো, 5টা বেড খারাপ হয়ে গেল, 10টা বেড বসালো, এই যে খারাপ হচ্ছে কেন সেটাই জানে না কেন। তার কারণ হচ্ছে যে এই যে বীজটা যে তৈরি করেছে সেই বীজের যে কোয়ালিটি বা তার যে তার থেকে যে মাশরুম হওয়ার যে ক্ষমতা সেটা ভালো নয়। কারণ সে যে ফাঙ্গাস ইউজ করেছে বা যে পদ্ধতি করেছে, এই যে পদ্ধতির জন্য যে মেশিন পত্র লাগে বেশিরভাগ ল্যাবে বা যারা বীজ তৈরি করে তারা জানেও না এবং তাদের কাছে নেইও। তার জন্যই তারা কি চায়, তাদের বিজনেস, আমি বীজটা বিক্রি করে দিতে পারলে ব্যাস। তাহলে কিন্তু আলটিমেট যখন ফার্মার যেটা ক্ষতিগ্রস্ত হয় তখন সেই ফার্মারটা প্রথমবার করলো, দ্বিতীয়বার করলো, তৃতীয়বার সে আর ইন্টারেস্ট পায় না। এটাও কিন্তু অন্যতম কারণ যে মাছ কেন চাষ করতে মানে ফার্মারদের বা কৃষকদের অনীহা। এই অনীহার কারণ হচ্ছে যে ওই কারণ হচ্ছে যে বললাম যে তাদের যে ভালো বীজ পাচ্ছে না সেটা। তো যাই হোক, তো এবার হচ্ছে আমরা ওই বীজটাকে দিয়ে এরকম করে বেড বানাতে হবে। তো বেড বানানোর পর এরকম বেডটা দেখবেন এরকম একটা করে খড়ের লেয়ার হবে, একটা করে মাশরুমের লেয়ার, সিডের লেয়ার হবে। সেইটা হওয়ার পর যখন তৈরি হবে প্রথমে এরকম ফার্স্ট যখন তৈরি হয়ে যাবে এরকম তৈরি হয়ে গেল, যে আমরা ওটাকে একটা ঠান্ডা জায়গায়, ঠান্ডা ইন দা সেন্স অন্ধকার, যেমন আপনার যদি সহজ করে বলতে চাই তাহলে আপনার যদি সিঁড়ির তলা থাকে যেরকম ঠান্ডা অন্ধকার টাইপের বাড়ির ওরকম যে কোনো জায়গায় আপনারা রেখে দেবেন। আর যদি মাশরুমের জন্য শেড বানান, পার্টিকুলার যারা বিজনেস করতে চান তারাও যদি ইয়ে করেন তাদের জন্য খুব ভালো। তো এইরকম শেডের মধ্যে রেখে দিয়ে দিন 15 দিন 20 পর দেখবেন আস্তে আস্তে খড়ের কালারটা চেঞ্জ হয়ে যায়। তো ওইটা যখন চেঞ্জ হচ্ছে মানে মাশরুমের আস্তে আস্তে গ্রোথ শুরু হয়েছে। এরপর বেডগুলো যখন সাদা হয়ে যাবে, সাদা হয়ে যাওয়ার পর তারপর এগুলোকে আরো যখন দেখবেন এরকম মানে ছোট 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 কুড়ি বেরোবে। তো যখন আমরা এর আগে আমি বলে রাখি, যখন আমরা বেডটা তৈরি করেছিলেন সে বেডটা তৈরি করার সময় বেডের গায়ে ফুটো করে দেবেন। একটা বেডে অন্তত গোটা 15-20টা করে ফুটো করলে তারপর কি হবে, তখন দেখবেন যে এই যে বেডের ফুটোগুলো থেকে এরকম ছোট 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 কুড়ির মতো বেরোবে। তো এই কুড়িগুলো যখন বেরোচ্ছে তো বেরোনোর পর ওগুলোর তখন থেকে আপনার ওকে জল দেওয়া শুরু করতে হবে। এবং যদি গ্রীষ্মকালে করেন তাহলে তো অবশ্যই মানে দিনে 6 থেকে 7 বার করে জল দিতে পারেন, এরকম গরমে খুব সমস্যা। আর যদি শীতকালে করেন তাহলে অন্তত 2 থেকে 3 বার। সেটা বুঝবেন যে আপনার ওয়েদার বা আপনার ক্লাইমেট বা আপনার বাড়ির যেখানে পড়ছে সেখানে কিরকম আর্দ্রতা আছে। আপনি মাথায় রাখবেন যে সবসময় যেন 30 নিচে রাখতে পারেন খুব ভালো হয়, এবং টেম্পারেচার মোটামুটি 30 এর নিচে, আর্দ্রতা
আর্দ্রতা বা হিউমিডিটি অন্তত 75 এর উপরে। তো এরপর যখন এরকম হবে, যেমন কুড়িগুলো এরকম হচ্ছে, আপনি জল দেবেন, জল দেওয়ার পর আস্তে আস্তে এগুলো আরো বড় হবে, দিয়ে আলটিমেট এরকম মাশরুম তৈরি হবে। তো এটা হচ্ছে মাশরুমের হওয়ার পদ্ধতি। তো এবার মাশরুম যে হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমরা এটাকে এবারে আমি এবার পেড়ে নিলাম। পেড়ে নেওয়ার পর পরে একটা জিনিস আছে যে এই যে মাশরুমটা ধরুন আমি আজ লাগালাম, 30 দিন পর ফার্স্ট মাশরুম বেরোলো, তো একটা বেড থেকে আমরা বলি 3 বার মাশরুম ফলে, ঠিক আছে? তো 3 বার ফলে মানে ফার্স্ট বার একবার হলো, আবার 10 দিন 10 পর আবার একবার হবে। মানে একটা বেড থেকে আপনি প্রায় 1.5 কিলো থেকে, শীতকাল হলে 1.5 কিলোর উপরে, আর গ্রীষ্মকাল হলে 1200 থেকে 1500 মতো মাশরুম পাবেন, কি 1200, 1 কিলো থেকে 1.5 কিলো। তো এই যে মাশরুমটা পাচ্ছেন, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে হয়তো কখনো প্রথমে হয়তো 600 গ্রাম পেলেন, তারপরে 400 গ্রাম পেলেন, তারপরে 300 গ্রাম পেলেন, এরকম। এরপরেও যদি আপনি বেডটা রেখে দেন, সেটাও পরেও মাশরুম পাবেন, কিন্তু সেটা স্লো হয়ে যায়। তো তার জন্য আমরা বলি যে বিজনেস মডেলে যদি যাই, আমরা তখন বলি যে না, 3 বার হয়ে যাওয়ার পর আপনি বেড চেঞ্জ করে ফেলে দিন, নতুন বেড বসান। এবার এটা আমরা একটা মানে যারা মাশরুম চাষ করতে চান বা যারা ইকোনমিক্যালি যারা বিজনেস করতে চান, তাদের একটা বোঝানোর জন্য যে আমরা একটা মাশরুম বীজ যদি আমরা 100 টাকা বলি কিলো, তো তার থেকে 200 গ্রাম মানে আমরা পার বেড বানাতে আমার 200 গ্রাম করে বীজ লাগে। তো 200 গ্রাম বীজ বানাতে আমরা 20 টাকা, ঠিক আছে? তো বাকি খড়ের দাম আছে, মজুরি আছে, জ্বালানি আছে, সব মিলিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখেছি মোটামুটি 50 থেকে 60 টাকা বেশি লাগে না, ঠিক আছে? আর 1 কিলো মাশরুম বাজার মূল্য এখন 200 টাকা। তাহলে আপনি ক টাকা লাভ করছেন আপনি নিজে হিসাব করে নিন। আমি যে প্রথমেই বলেছিলাম যে মাশরুমে আপনার মিনিমাম 3 গুণ লাভ থাকে, এইটাই তার ইকোনমিক্যাল ইয়ে, ঠিক আছে? এখানে কিছু মহিলারা করছে। এবার হচ্ছে অনেক সময় বেড খারাপ হয়ে যায়। এই বেড খারাপ হয়ে যায় যে এরকম, মেনলি বেড খারাপ হয় দুটো কারণে মাথায় রাখবে। এক হচ্ছে স্পন বা মাশরুম বীজটা যদি ভালো না থাকে তাহলে খারাপ হয়। আর 2 নম্বর যে খড়ে যদি প্রচুর পরিমাণে জল থাকে, খড় যদি প্রপারলি স্টিম না হয়, খড় যদি প্রপারলি স্টেরিলাইজ না হয়, তাহলেও কিন্তু ওখান থেকে কন্টামিনেশন হয়। তো খারাপ হয়ে যায় মানে অ্যাকচুয়ালি কন্টামিনেশন। কন্টামিনেশন মানে যে অন্য কোনো ফাঙ্গাস বা অন্য কোনো মোল এটাকে, খড়টাকে নষ্ট করে দিচ্ছে, এটা আপনার যে মাশরুমে বা বীজে যেটা দিয়েছেন সেই মাশরুমটা হচ্ছে না। এবার হচ্ছে মাশরুম থেকে আমরা বিভিন্ন রকম ক্ষুদ্রজাত দ্রব্য বানাতে পারি। যে যা মাশরুম বানাচ্ছেন সেখান থেকে আপনি বিভিন্ন রকম পাঁপড়, বড়ি, আরো যদি কিছু আচার, যে যেটা বানাতে পারেন, ড্রাই মাশরুম পাউডার, এগুলো আপনারা করতে পারেন। তো এগুলো বাজার মূল্য এবং আরো অনেক বেশি। তো যদি মনে হয় যে আপনাদের মাশরুম কাঁচা বিক্রি করে রয়ে যাচ্ছে, তাহলে এইভাবেও আপনারা সেকেন্ডারি প্রোডাক্ট বানাতে পারেন, সেখান থেকে আপনাদের ভালো ইনকাম হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সত্যব্রত, খুবই ভালো ছিল। এত ডিটেইলে আপনি যে বললেন আর সবকিছু জানালেন, এই কৃষক বন্ধুদের জন্য সত্যি এটা সুবিধার মতন হবে। কারো কোনো কোশ্চেন থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন, বা এই প্রোগ্রামটা আমাদের ইউটিউবেও থাকবে, আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ সত্যব্রত। থ্যাংক ইউ।